নমস্কার এবং স্বাগত। আমরা বলি যুব সমাজই হলো আগামীকালের নেতা, কিন্তু তামিলনাড়ু বিধানসভা নির্বাচন 2026-এর কথা ধরলে তারাই হলো আজকের সিদ্ধান্ত গ্রহণকারী। বিপুল সংখ্যক যুব ভোট রয়েছে, যাদের প্রত্যেকটি রাজনৈতিক দল লক্ষ্য করতে চাইছে। আমরা এখানে কোয়েম্বাটুরে পিএসজি গ্রুপ অফ ইনস্টিটিউশনসে আছি, যা শিক্ষা এবং প্রযুক্তির ক্ষেত্রে একজন অগ্রণী। এটি একটি কেন্দ্র যেখানে তামিলনাড়ু সম্ভবত তার নামটি অর্জন করে যখন আমরা একে এশিয়ার ডেট্রয়েট বলি। এখন এটি একটি ইভি হ্যাব, একটি উৎপাদন কেন্দ্র। এই সব কিছুই এই রাজ্যে ঘটছে এবং আমার সঙ্গে অনেক নতুন ভোটার এবং অভিজ্ঞরাও আছেন, যারা আমাদের বলবেন যে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে তাদের চিন্তা ভাবনা কী। প্রথমবারের ভোটাররা উত্তেজনা কেমন? হ্যাঁ, তো মূলত এই নির্বাচনটা প্রত্যেকটা নির্বাচনই আলাদা। এই নির্বাচনের প্রধান পার্থক্য যেটা আমি দেখছি সেটা হলো দ্রাবিড় দলগুলোর মধ্যে একজন নতুন খেলোয়াড়ও রয়েছে। এছাড়াও এখানে একজন বড় খেলোয়াড়ও আছে, এনটিকে। আমার মনে হয় তাহলে এটা এখন আপনাকে আরও বিকল্প দিচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যেই আরও বিকল্প ছিল এবং অতিরিক্ত আমাদের কাছে এখন একটি অতিরিক্ত দল আছে। আর আমার এটাও মনে হয় যে জনগণ এবং নেতাদেরও তামিলনাড়ুর দীর্ঘমেয়াদী টেক লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া উচিত। যেহেতু তামিলনাড়ু ইতিমধ্যেই আমরা যে কোনো দিক থেকে দেখলে ভালো ফল করা একটি স্থান। এটি ভালো সূচক সহ প্রগতিশীল রাজ্যগুলির মধ্যে একটি। হ্যাঁ, তো আমি যা মনে করি মানুষের উচিত তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং তাদের দেওয়া ইশতেহারের জন্য ভোট দেওয়া না। আমাদের বিনামূল্যে জিনিসপত্র ইত্যাদির লোভে পড়া উচিত নয়। খুব ভালো। তো আপনার ভাবনা চিন্তা কি? মানে আপনি কি রাজনীতিবিদরা কি আপনাকে সত্যিই বলে তারা কি করতে চলেছে? আপনি কি তাদের বিশ্বাস করেন, নাকি আপনি মনে করেন এখন নতুন বিকল্প খোঁজার সময় এসেছে? আমার মতে আমি মনে করি যে যদিও অনেক দল আছে, এই নির্বাচনটা হবে এর মধ্যে। এটা এটা টিবিকে আর ডিএমকের মধ্যে একটা যুদ্ধক্ষেত্র হবে। এটা কি তারা যা নিয়ে আসছে তার নতুনত্বের জন্য? অবশ্যই, সেলিব্রিটি ব্যাপারটা তো আমরা সবাই জানি। যদি বিজয় থাকে আমরা সবাই গিয়ে দেখতে চাই, গিয়ে তার কথা শুনতে চাই। অবশ্যই এটা একটা সুবিধা এনে দেয়, তাই না? হ্যাঁ ম্যাম, আমার মনে হয় সিনেমার ভক্তরা ভোটার হয়ে যাবে। আপনার ধারণা? তো আমার মতে যেমন আমি 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 ওর পয়েন্টগুলো বলতে চাই, যেমন মূলত যেমন সিনেমার ক্ষেত্রটা আলাদা আর রাজনীতি আলাদা। তো আমাদের দেখা উচিত যেমন কি নতুন স্কিম তিনি চালু করতে চলেছেন, কি নতুন জিনিস তিনি করতে চলেছেন। এবং তারপর ডিএমকের কথা বললে, যেমন যারা এখন শাসন করছে তারা অনেক স্কিম এনেছে, তারা অনেক নতুন জিনিস করেছে, এমনকি তারা ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেয়, যেটা খুবই সহায়ক। বৈপ্লবিক। হ্যাঁ, ছাত্রছাত্রীদের জন্য বৈপ্লবিক। আর তারপর এটা সবার জন্য সাধারণ হওয়া উচিত। যেমন এটা এমন হওয়া উচিত যে এমনকি নিম্ন মধ্যবিত্তরাও যেন এর সুযোগ পায়। তাই তারা আমাদের উচিত, তারা তাদের সবাইকে সমানভাবে দেখা উচিত। তাই এটাই আমার বক্তব্য। সুতরাং আপনি শুধু মানুষের জাঁকজমক দেখে চলতে পারেন না, এবং আপনাকে দেখতে হবে কি কি স্কিম আছে। এখনও পর্যন্ত সম্ভবত আমরা যে নেতার কথা বলছি, সেই অভিনেতা যিনি রাজনীতিবিদ হয়েছেন, তিনি কি করতে চলেছেন তা সত্যি স্পষ্ট করে বলেননি। নাকি আপনি নিশ্চিত যে তিনি ভালো করবেন? কি আপনার পর্যবেক্ষণ কি? অবশ্যই তামিলনাড়ুতে কেন্দ্রীয় অফিসের জন্য বিজয়কে একজন নতুন প্রার্থী হিসেবে পাওয়াটা একটা তাজা বাতাসের মতো, কারণ গত কয়েক দশক ধরে শাসক দল ডিএমকে এবং এডিএমকের মধ্যে পালাবদল করে চলেছে। আর গণতন্ত্র মানেই তো প্রতিযোগিতা, এটা বিভিন্ন বিশ্বাস মানুষের দ্বারা পরিচালিত হওয়াকে নিয়ে, তাই না? তাই হয়তো যদি টিভিকে অন্য প্রতিপক্ষকে দোষারোপ করার পরিবর্তে তাদের পরিকল্পনা, ভবিষ্যতের জন্য তাদের উচ্চাকাঙ্ক্ষার উপর বেশি মনোযোগ দেয়, তাহলে তাদের সুযোগ আরও ভালো থাকবে। কিন্তু এখন সব রাজনৈতিক দলই একরকম। তারা তাদের প্রতিপক্ষকে দোষারোপ করে, তারা তাদের প্রতিপক্ষকে তিরস্কার করে, সেই সব বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে, যা আসলে তামিলনাড়ুর মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। তাই ওটা একটা টেমপ্লেটের মতো হয়ে গেছে। আপনি কি রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশ, নাকি আপনি বন্ধু পরিবারের মধ্যে রাজনীতি নিয়ে আদৌ আলোচনা করেন? আমি ব্যক্তিগতভাবে টিভি এনটিকের একজন সমর্থক, যেটা হলো নাম তামিলার কাচ্চি। তাদের মধ্যে বেশিরভাগই টিভিকে সমর্থন করবে, কারণ অভিনেতা বিজয়, তিনি একজন সেলিব্রিটি, সবাই তাকে পছন্দ করবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি রাজনীতিবিদদের মতাদর্শ কি তার উপর বেশি গবেষণা করি, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি সীমান তামিলনাড়ুর জন্য একমাত্র উপযুক্ত প্রার্থী হবেন।
কেন? কারণ তিনি তামিল মতাদর্শ এবং তামিল দেশিয়াম এবং এই জাতীয় জিনিসগুলির উপর আরও বেশি মনোযোগ দেন এবং পরবর্তী 10 বছরের জন্য কি করতে হবে তার একটি স্পষ্ট পরিকল্পনা তার আছে এবং তিনি এর উপর একটি বইও প্রকাশ করেছেন এবং গত পিএম নির্বাচনের সময় তাহলে কি তাকে আটকাচ্ছে? আপনি একদম ঠিক বলেছেন যে নাম তামিলার কাচ্চি ভোট শেয়ার আসলে বাড়ছে এবং এটা নিজে থেকে দাঁড়াতে পেরেছে এবং তবুও ও সরকার গঠন করার মতো যথেষ্ট পায় না। কারণ এখন মানুষের মধ্যে কি কোনো সমস্যা আছে? ওর করা পদ্ধতিতে কি কোনো ভুল আছে? ব্যাপারটা হলো যে লোকেরা ওর কাজের ধরনটা বোঝে না। মানে সীমান শুধু চিৎকার করে আর অন্যদের দোষ দেয়, কিন্তু আসল সত্যিটা হলো যে সীমান শুধু লোকেদের কি বলে মনোযোগ পাওয়ার জন্য করে। ও সব মানে ইন্টারভিউগুলো যে শুধু অন্যদের দোষারোপ করা আর শুধু চিৎকার করা আর ওর দেওয়ার মতো কিছু আছে। হ্যাঁ, ওর দেওয়ার মতো কিছু আছে। মানে এমনকি আমিও দেখেছি মানে একাধিক ইন্টারভিউ যেখানে ও একটা স্পষ্ট পরিকল্পনা তৈরি করেছে যে ও পাপতে কি করতে চলেছে পরের 10 বছর এবং এইসব। আর ব্যাপারটা হলো যে উনি নিট নিয়েও কথা বলেছেন। নিট পরীক্ষাটা একটা বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। হ্যাঁ, ভারত সরকার কেন এটা করতে পারে না আর ওই সব। ব্যাপারটা হলো যে উনি সংসদে এটা বলার জন্য যথেষ্ট ভোট শেয়ার পান না। এটা কি টাকার জোরের অভাবের কারণে? কিসের অভাব? টাকার জোরের অভাব আর মানুষের বোঝার অভাব। তাহলে উনি কিছু প্রশ্ন তুলেছেন এই বলে যে আমরা নতুন লোকেদের সুযোগ দিচ্ছি না, নাকি আমরা এখন সুযোগ দেওয়ার কথা ভাবছি? আমি জানি না। তাহলে এর মানে কি এই যে আপনি এখানকার পুরনো প্লেয়ারদের নিয়ে হতাশ? আসলে আমার মতে আমি মনে করি যে সীমানের অনেক পরিকল্পনা থাকলেও ডিএমকের সময় তারা জনগণের জন্য অনেক নতুন প্রকল্প বাস্তবায়ন করেছে। তারা অনেক লোককে সাহায্য করেছে। তাই আমি মনে করি যে টিভিকের ফেস ভ্যালুর জন্য ফ্যান বেস বেশি থাকলেও উনি সিনেমায় বেশি অভিনয় করেছেন। তাই অনেক যুবক মনে করে যে টিভিকে, কিন্তু উনি জানেন না যে আমরা মানুষের সুবিধার জন্য কি বাস্তবায়ন করতে যাচ্ছি। ওনার কোনো সঠিক পরিকল্পনা নেই। উনি নীতিগুলো স্পষ্ট করে বলেননি। হ্যাঁ, তাই আমার মনে হয় যদিও কিছু লোক ডিএমকে পছন্দ করে না, কিন্তু তাদের স্কিমগুলো মানুষের জন্য ভালো, উন্নতির জন্য। যেমন আর এটা কি মানুষের কাছে পৌঁছেছে? হ্যাঁ, কিছুটা, বেশিরভাগই মানুষের কাছে পৌঁছেছে। তাই আমার ব্যক্তিগত মতে আমার মনে হয় ডিএমকে সেই দিক থেকে ভালো। একজন রাজনীতিবিদের কি করা উচিত বা নির্বাচনগুলোর আপনার জন্য কি করা উচিত সেই নিয়ে আপনার নিজের প্রত্যাশা কি? নাকি আপনি ভাবেন এতে কিছু যায় আসে না, আমাদের জীবন যেমন চলছে চলবে, ওটাও চলতে থাকবে? না, আসলে এটা আলাদা নয়। আমার মনে হয় ওরা যাই করে তার প্রভাব আমাদের উপর পড়ে, তাই এটা মূলত সংযুক্ত। সুতরাং তাদের আছে এর মানে এই না যে যেমন টিভিকে একটা নতুন দল আর আমাদের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। আমাদের আছে যেই আসুক, তাদের মানুষের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিতে পারা উচিত। মানুষ কি তাদের চাওয়ার কথা বলার সুযোগ পাচ্ছে? নাকি ভোটই আমাদের কথা বলার একমাত্র উপায়? অথবা অন্য কোনো পথ আছে যেখানে মানুষ আমাদের কথা শুনছে? হ্যাঁ, আসলে মানুষ উদ্বেগ এবং যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেগুলো শোনে, কিন্তু আমরা যে একটা সমাধান পাই সেটা একটা বড় সন্দেহের বিষয়। এখানে বিজয়ের ফ্যান আছেন? ওই একজন। আচ্ছা, ওর ব্যাপারে আপনার সবচেয়ে ভালো কি লাগে? কেন আপনি মনে করেন যে উনি একজন সফল রাজনীতিবিদও হবেন? নাকি উনি হবেন কি হবেন না? আমার মনে হয় উনি এই বছর হয়তো জিতবেন না, কিন্তু ওর ধারাবাহিকতা এবং ওর যা করণীয় সে বিষয়ে আরও কিছু সাহসী পর্যালোচনার মাধ্যমে সমাধান করে আমার মনে হয় উনি কয়েকটি প্রধান সমস্যার সমাধান করছেন, কিন্তু আরও অনেক অন্তর্নিহিত সমস্যা আছে যেগুলো সমাধান করা দরকার। তাই উনি যদি একটানা 10 বা 15 বছর ধরে এর সমাধান করতে থাকেন, হয়তো যখন আমরা 50 বা ওইরকম বয়সে পৌঁছাবো, এমজিআর যেমন সফল হয়েছিলেন, আমি আশা করি উনিও ততটাই সফল হবেন। কারণ উনি অনেককে রাজনীতিতে আসতে এবং ভোট দিতে প্রলুব্ধ করেছেন, এবং আমিও এই রাজনীতিতে সেই প্রলুব্ধ তোপের একজন। তাই আমার মনে হয় উনি অনেক মানুষকে প্রলুব্ধ করেছেন। যদি উনি এটা চালিয়ে যান যেমনটা গত বছর আমরা দেখেছিলাম, মানে গত টার্মে আমরা কমল হাসান স্যারকে এর মধ্যে আসতে দেখেছিলাম, কিন্তু এখন সেই কণ্ঠস্বরটা একরকম, জানেন তো, চেপে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের উচিত না? ও নিশ্চয়ই এখনো। কামাল হাসান আর বিজয় দুটো আলাদা ব্যাপার আমার ধারণা। হ্যাঁ, তো ও যদি ধারাবাহিকভাবে, মানে এই রাজনীতিতে ধারাবাহিকভাবে থাকে আর যেমনটা ও বলেছে সিনেমায় ফিরে না আসে,
আমার মনে হয় ও ও নিশ্চিতভাবে সফল হবে। হ্যাঁ, আপনার মতামত কি? ভোট দেওয়ার সময় আপনার চিন্তার বিষয়গুলো কি কি? আর রাজনৈতিক দলগুলো কি সেই একই ভাষায় কথা বলছে, নাকি ওদেরকে দেখে পুরোপুরি অন্য কোনো প্রজাতি বলে মনে হচ্ছে? তো এখানকার প্রধান ঘটনা হিসেবে আমি যা দেখছি তা হলো লোকেরা মানে রাজনীতিবিদরা একে অপরকে দোষ দিচ্ছে। ওরা সামগ্রিকভাবে অন্য দলটিকে দোষারোপ করছে। সুতরাং এখানকার সাধারণ মানুষের জন্য ওরা যে নাক্কর কাজগুলো করতে চলেছে সেটা হয়ে যাচ্ছে, কি বলবো, আসলে ওরা আমাদের যা প্রতিশ্রুতি দিচ্ছে তা খুবই কম। সুতরাং ওরা এমন অনেক কিছুর প্রতিশ্রুতি দিচ্ছে যা অন্য দলের বিরুদ্ধে। তাই এটা শুধু একটা প্রতিযোগিতা, কিন্তু এর মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি মানুষকে এটাই দেখতে হবে। এবার আপনি জানেন লোকেরা মহিলাদের সুরক্ষা, লিঙ্গ সুরক্ষা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছে। এটা কি সত্যিই একটা চিন্তার বিষয়? সুরক্ষার সমস্যাটা কি? মানে আপনাদের ভালো পরিবহন আছে, আপনাদের পরিবহন, আপনার মতো তরুণীরা কি উদ্বেগ প্রকাশ করবে, বা তারা যা বলছে তা কি বাকিদের কাছে খুব সাধারণ? এমন কোনো নির্দিষ্ট সমস্যা আছে যা আপনারা দেখেন? আমার মনে হয় না এখানে মানুষ সুরক্ষিত। এটা আমাদের আছে। সেখানে প্রধান সমস্যা হলো ড্রাগ। ইন এবং এডিএমকে দলের শাসনে ড্রাগ হলো প্রধান সমস্যা, যার সমাধান করা প্রয়োজন। কিন্তু আমার একটা অনুরোধ আছে এখানে সব মানুষের কাছে। মানুষকে দেখতে হবে যে যে কি দলগুলো ইশতেহার দিচ্ছে। যেমন এনটিকে তারা দেয়, তারা একটা বই প্রকাশ করেছে। আমি চাই মানুষ ওটা পড়ুক তারা কি বলছে। সীমান এই বিষয়ে আরও বেশি কথা বলেছেন। তারা মহিলাদের 50% সুযোগ দিয়েছে। মানুষ মহিলাদের জন্য 33%-এর কথা বলছে, কিন্তু এখানে এখন বর্তমানে এনটিএইচ 50% দিয়েছে। কেন উনি সফল হচ্ছেন না? এই সব কিছুই প্রগতিশীল, তাই না? আর মানুষরা খুব একটা। আমরা সবাই বলি যে আমরা 50% সংরক্ষণ চাই। হ্যাঁ ম্যাম, আমরা দুর্নীতি চাই না, আমরা চাই। মানুষই প্রধান সমস্যা। লোকেরা নতুন বিকল্প খুঁজছে না, তারা শুধু দুটো দলকেই খুঁজছে, ডিএমকে বা এডিএমকে, কিন্তু তারা নতুন কোনো বিকল্প খুঁজছেই না। আমি চাই মানুষ দেখুক রাজনীতিবিদরা কি বলছে, তাদের মূল মন্ত্র কি, তাদের দূরদৃষ্টি, উদ্দেশ্য। তাদেরকে সেটা দেখতেই হবে। এটা এই নির্বাচনকে সমর্থন করবে। আমরা বলি জানেন তো, তামিলনাড়ু অনেক বিষয়ে অগ্রণী, তাই না? প্রগতিশীলভাবে আমরা অনেক কিছু করেছি, কিন্তু এটা থিরুমঙ্গল মডেল যাকে আমরা বলি, বা নির্বাচনে টাকা ব্যবহারের ক্ষেত্রেও অগ্রণী। এটা কি একটা বড় সমস্যা? এল্লারুম পয়সা ভাঙ্গুরঙ্গার, তাই আমাদের কি কথা বলার অধিকার আছে নাকি? এটা ঠিক আছে? ওরা সবাই কালো টাকা বিলি করছে, তাই ঠিক আছে আমরা টাকাটা নিয়ে নিই যখন ওরা অন্তত টাকার থলি খুলতে রাজি হয়, আর তারপর আমরা যা করতে চাই তা করি। এরকমই কি হয়? যেমন আপনি বললেন, অনেকে তাদের কালো টাকা দিচ্ছে ভোটের জন্য। সবাই পাবে, সব দলের থেকে টাকা, আর শেষে তারা সেই একই ঐতিহ্যবাহী দলকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে, যা তারা অনুসরণ করে আসছে ঠাকুরদা বাবার আমল থেকে। আর এখন আমার মনে হয় তরুণীরা সেই ঐতিহ্যবাহী পথ থেকে সরে আসছে। আমি এখন অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি। এত বছর ধরে আপনি যে আখ্যান দেখে আসছেন, এই নির্বাচনে কি কিছু বদলেছে? আর আপনি যখন ভোট দেন তখন আপনার প্রত্যাশা ও চিন্তা ভাবনা কি থাকে? ওরা সবাই বলে রাজনীতি দুর্নীতিগ্রস্ত। এর জন্য কি আমাদের প্রজন্ম দায়ী? কারণ আমরা কখনো প্রশ্ন করি না। আমার মনে হয় একটু অন্যরকম কথা বলতে, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তার থেকে। এবং আমি একজন শিক্ষাবিদ ও গবেষক হওয়ায় আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে সাম্প্রতিক বছরগুলোতে তরুণীদের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব রয়েছে। এবং এই রাজনৈতিক শিক্ষা এটা পাঠ্য বইতেই থেকে যায়, এবং এটা শেখানো উচিত। আমরা ওদেরকে রাজনীতি নিয়ে কথা বলতে দিই না। হ্যাঁ, একদম ক্যাম্পাসে, কারণ আমরা চিন্তিত, উদ্বিগ্ন। একদম ভুল লোকজন ঢুকে পড়ছে। হ্যাঁ, একদম। যেমন তাদের শিক্ষিত হতে হবে, তাদের রাজনৈতিক জ্ঞান এবং রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক শিক্ষা দিতে হবে, অন্ততপক্ষে তারা ভোটাধিকার পাওয়ার আগে। সেটা খুব গুরুত্বপূর্ণ। তারা যেটা তরুণদের আরও শক্তিশালী করে তোলে যে কাকে তাদের ভোট দেওয়া উচিত, যাতে তারা ঠিক বুঝতে পারে ভোট ব্যাংকিং কি এবং কিভাবে তা এড়ানো উচিত, এবং কে ঠিক কে ভুল, কিভাবে এই বিলগুলি তৈরি হচ্ছে বা পাশ হচ্ছে।
তাদের সেই সচেতনতা থাকা উচিত যাতে যা আমরা এই তরুণদের আরও আমরা যা ছিলাম সম্ভবত তার থেকে ভালো নাগরিক। একদম এই ভবিষ্যৎ প্রজন্মের উচিত আরও রাজনৈতিক সচেতনতা নিয়ে বড় হওয়া। যেমন আমরা তামিলনাড়ু দেখি, যদিও আমরা এখানে একেবারে সামনে, যেমন মডেল রাজ্য যেমন কেরালা, এবং তারা প্রত্যেকটা জিনিসের জন্য আলাদাভাবে চোখে পড়ে। তারা জানেন, তারা তাদের অধিকারের জন্য আওয়াজ তোলে এবং তারা তাদের অধিকারের জন্য দাঁড়ায়। এই পরিবর্তনটা তরুণদের মধ্যে আনতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। আপনার ধারণাটা কি? মানে তরুণরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যাপারটা পাচ্ছে। হ্যাঁ, যিনি এই ধরনের জিনিসগুলো দেখেন তার হিসেবে কি সত্যিই কোনো উদ্বেগের কারণ আছে বা কিছু? আপনি তো তাদের শেখান। হ্যাঁ, আমরা কি তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি? নীতিগুলো কি সত্যিই আমাদের তরুণদের এই বিশ্বে উন্নতি করার সুযোগ দেওয়ার জন্য তৈরি? আমরা তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আপনি যাই বলুন এইসবে ব্যস্ত করে রাখছি, এবং এটা আমার মনে হয় তাদের নীতিগুলোর প্রতি আকৃষ্ট হওয়া উচিত। আমরা তাদের যে নীতিগুলো আছে সেগুলোর সাথে তাদের আদৌ পরিচিত করাচ্ছি না। আসলে তারা জানেই না কি আছে। আর আমরা এটা নিয়ে বিতর্ক করি না। আমরা এটা নিয়ে বিতর্ক করি না, আমরা বরং বেশি বিতর্ক করি। যেমন আপনি যা বলছেন, যেমন বিজয়, এটা কেমন ব্যক্তিত্ব ভিত্তিক ওই সব জিনিস, এবং তারা জানে না তাদের হাতে কি আছে। যদি তারা না জানে তাদের হাতে কি আছে, তবে তারা কিভাবে সেটাকে ধরবে বা সেটাকে ধরার জন্য কিভাবে লড়াই করবে? তাই আমার মনে হয় প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা, বিশেষ করে শিক্ষার জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান প্রজন্মের বাচ্চাদের এই শিক্ষা রাজনৈতিক অনিচ্ছার কারণে ভীষণভাবে প্রভাবিত হচ্ছে। কারণ ভিসিরা আর ভিসি নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি ব্যক্তিগতভাবে, যখন আমরা স্কুলে ছিলাম, উপাচার্যকে দেবতা হিসেবে বিবেচনা করা হতো হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোর। তাই তারা স্বার্থের খেয়াল রাখত। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কোনো আর্থিক ঘাটতি ছিল না। এবং আপনি জানেন বর্তমান তামিলনাড়ুর অবস্থা, বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়। তারা রাজনৈতিক, ঠিক যেমন একজন গভর্নর একটি রাজনৈতিক নিয়োগ। তাই আমার মনে হয় ভিসিও। আমার ব্যক্তিগত মতামত হল শিক্ষাকে শুধু রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখা উচিত। অথবা আমরা সবাই অন্তত শিক্ষার জন্য একটি সাধারণ কর্মসূচিতে একমত হই। হ্যাঁ, অন্তত শিক্ষার জন্য, কারণ অন্য যে কোনো কিছুর চেয়ে তরুণীদের উপর এর একটা বড় প্রভাব পড়ছে। কারণ তারা আরও বেশি করে তাদেরকে সামাজিক অন্য ধরনের সোশ্যাল মিডিয়ার দিকে ঠেলে দেওয়া হয়েছে, শুধু কারণ তাদের কাছে যে সিস্টেমগুলি আছে সে সম্পর্কে তারা অবগত নয়। তাই আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে আপনি জানেন আমরা সবাই তামিলনাড়ুর প্রগতিশীল রাজ্য ইত্যাদি নিয়ে কথা বলি। প্রথমত আমি চাই আপনি আমাদের কাছে ব্যাখ্যা করুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার তাৎপর্য। এটি কিসের প্রতীক? কারণ কোয়েম্বাটুরের মতো একটি শহর, এই ধরনের একটি প্রতিষ্ঠান হলো উৎকর্ষের কেন্দ্র, যা ভারতের ভবিষ্যৎ হতে পারে। হ্যাঁ, আমাদের অনেক উৎকর্ষ কেন্দ্র আছে, এমনকি এই কলেজেও, প্রযুক্তির জন্য। ঠিক আছে, নতুন প্রযুক্তি। তাই যে নতুন প্রযুক্তি আসুক না কেন, আমাদের কোনো না কোনো উৎকর্ষ কেন্দ্র থাকে, যার মধ্যে এআই সাম্প্রতিকতম বিষয়গুলিও রয়েছে। তো আসলে আমরা প্রযুক্তির উপর বেশি মনোযোগ দিই। যেমন উনি বললেন, আমরা রাজনীতি বা নীতি বা শেখাই না। কিন্তু সেটাও কি তরুণদের জন্য জরুরি নয়? হ্যাঁ হ্যাঁ, তরুণদের জন্য প্রকল্পগুলো জানা জরুরি, নীতিগুলো। এমনকি শিক্ষানীতির কথা জিজ্ঞাসা করলেও কেউ বলতে পারবে না নতুন শিক্ষানীতি কি, বর্তমানে কোনটা চালু আছে বা কোনটা আনা হয়েছে, কেউ জানতে পারবে না, কারণ আমরা দুর্ভাগ্যবশত কাউকেও এর সমালোচনা করার অনুমতিও দেওয়া হয় না। হ্যাঁ, কিন্তু তারপরেও আমাদের চারপাশে কি ঘটছে এবং সরকারের শিক্ষানীতিগুলো সম্পর্কে মানুষের কিছু জ্ঞান থাকা উচিত। এবং তাহলে এটা কি শিক্ষক হিসেবে বা প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদেরও ব্যর্থতা যে আমরা না, দেখুন, শিক্ষক হিসেবে আমরা পাঠ্যক্রম অনুসরণ করি, তাই আপনারা এর দ্বারা আবদ্ধ। আমরা এর দ্বারা আবদ্ধ। তাই বিশ্ববিদ্যালয় অন্যান্যদের এই ধরনের জ্ঞান শিক্ষা ব্যবস্থায় আনার দায়িত্ব নিতে হবে।
কিন্তু নির্বাচনের সময় কি সঠিক বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, নাকি তারা এর থেকে বিচ্ছিন্ন থাকে? না দেখুন, নির্বাচন, আমি সাধারণত নির্বাচনকে একটা সংখ্যার খেলা বলে মনে করি, ঠিক আছে? তাই আমাদের অনেক জোটবন্ধন এবং এই জাতীয় জিনিস রয়েছে, তাই না হলে? জোট, হ্যাঁ। জোট আছে শুধুমাত্র সংখ্যার খেলার জন্য, ঠিক আছে? তো সেটাই। দেখুন, আপনি শুনে থাকবেন মেসগুলোতে উপমার ব্যাপারটা, তাই না? লোকেরা প্রতিদিন উপমা দেওয়ায় খুশি ছিল না, তাই তারা একটা ভোটের জন্য বলল, এবং কিছু 6 জন বলল বিরিয়ানি, 6 জন বলল এইরকম জিনিস, আর তারপর 7 জন বলল উপমা, তাই সেটাই সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবং উপমা আবার সেই জিনিসটা হয়ে গেল। তাই এটা নীতি বা এই জাতীয় জিনিসের চেয়ে সংখ্যার খেলা বেশি। লোকেরা বোঝে না কোন নীতিগুলো তাদের জন্য ভালো আর কোনটা। দেখুন, তারা সবাই জানে বিনামূল্যে দেওয়া জিনিস এবং স্কিমগুলো মানুষকে এর চেয়ে বেশি আকর্ষণ করে। আর তারপর লোকেরা যাকে তাকে ভোট দিতে বাধ্য বোধ করে। এরকম কি হয়? মানে মনস্তাত্ত্বিকভাবে আমরা সবাই বলি ঠিক আছে, সবার কাছ থেকে নিই, কিন্তু কেউ আমাদের উপকার করলে আপনার মনে হয় ঠিক আছে, তাকেই ভোট দিয়ে দিই। কি পার্থক্য আছে? তাই আমার মনে হয়েছে আপাতত কিছু লোক এটা করছে আর লোকেদের আকর্ষণ করছে, কিন্তু একটা ধারাবাহিকতা থাকা উচিত। সুতরাং কেউ যদি প্রথমবার এসে এটা করে এবং পরের বার তারা এটা না করে, তাই ধারাবাহিকতাটা থাকা উচিত। যেমন আমরা যখন বাড়ি থেকে এখানে যাতায়াত করি, তখন রাস্তায় আসতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সকাল থেকে আমাদের মাথায় অনেক চাপ পড়ছে, তাই সুতরাং এই জিনিসগুলোর সমাধান হওয়া উচিত। কিন্তু বিনামূল্যে বাস পরিষেবাটা আছে এমন একটা জিনিস যা বেশিরভাগ মহিলাই আমার মনে হয় স্বাগত জানাবেন না? না, ওরা 3টে বিনামূল্যে বাস চালু করেছে আর 10টা বাস বাতিল করে দিয়েছে। তাই এতে কোনো লাভ হয়নি। হ্যাঁ, তাই আমি যেটা বলতে চাই, আমরা ভালোবাসি বা ঘৃণা করি, আমরা এই সত্যিটা অস্বীকার করতে পারি না যে ডিএমকে এবং এডিএমকে উভয়ই তামিলনাড়ুকে ভারতের দ্রুততম ক্রমবর্ধমান রাজ্য বানিয়েছে। তাই আমরা এতে তাদের ভূমিকার কথা অস্বীকার করতে পারি না। তাই এই সমস্ত বিনামূল্যের জিনিস দেওয়ার পরিবর্তে আমরা তাদের পরিকাঠামো, সুযোগ সুবিধার উন্নতি করতে বলি। আমরা জনগণ রাজ্যের উন্নতি করব, আমরা সেটা করতে সক্ষম। আর কোয়েম্বাটুর হলো একটি ইকোসিস্টেম তৈরি করুন, আপনি বলছেন। ইকোসিস্টেম তৈরি করুন। আমরা মাসে 5,000, মাসে 2,000 চাই না, কারণ এর জন্য কি বলবো, এখন যদি আমরা বাসে উঠি, গান্ধীপুর মে নামি, ক্রসকাট রোডে যাই, 1,000 টাকা মাত্র 1 ঘন্টায় উধাও হয়ে যায়। তাই দয়া করে মানুষের উন্নতি করুন, বিনামূল্যে জিনিস দেবেন না। দয়া করে একটি ইকোসিস্টেম তৈরি করুন, কারণ কোয়েম্বাটুর একটি উদাহরণ। কোয়েম্বাটুর তার উদ্যোক্তা, তার শিক্ষাবিদ এবং স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুর দ্বারা উন্নত হয়েছে। অনেক 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 উৎকৃষ্টতায় কোয়েম্বাটুর নিজেকে নিজে তৈরি করেছে। এটা আমাদের ইকোসিস্টেমের কারণে। তাই আপনি একইভাবে সমস্ত রাজ্যের জন্য ইকোসিস্টেম তৈরি করুন। তাই আপনি একটি সিস্টেম তৈরি করুন, আপনি একটি সিস্টেম গড়ে তুলুন। হ্যাঁ, আমরা গর্বিত যে তামিলনাড়ু এগিয়ে আছে। দয়া করে এটাকে আরও বাড়ান, দয়া করে ইকোসিস্টেমকে আরও ভালো করুন, বিনামূল্যের জিনিস দেবেন না। আমরা প্রত্যেক রাজনৈতিক দল বলে যে তারা চাপের মধ্যে আছে। জানেন, আউঙ্গা অ্যানাউন্স পান্নাঙ্গা না, আমাকেও এটা নকল করতে হবে এবং ফিরে যাওয়ার কোনো উপায় নেই। একবার আপনি কিছু দিলে আপনি সেটা ফিরিয়ে নিতে পারবেন না। যদি আপনি ফিরিয়ে নেন, তাহলে শত্রুতা এবং রাগ তৈরি হবে। এখন সমস্যাটা হলো, আগে লোকেরা ভাবত যে যদি বিনামূল্যের জিনিস আসে, না ইদু পাওম ইন্দু কাছেই তোড়া কুড়াদ। কিন্তু এখন আমরা যা মনে করি তা হলো, দেখুন, আমরা সবাই এটাকে সঠিক বলে প্রমাণ করছি। আমরা কিছুই পাচ্ছি না। এটা আমাদের করের টাকা, আমরা এটা নিয়ে যাকে পছন্দ তাকে ভোট দেব না কেন? মানসিকতাটা ওই রকম। আমি যেটা বলছি তা হলো, কেন অনুগ্রহ করে একটা ইকোসিস্টেম তৈরি করুন। উদাহরণ হিসেবে কোয়েম্বাটুরকে নিন। আমরা নিজেদের চেষ্টায় উন্নত হয়েছি, তাই অনুগ্রহ করে ওটাকে একটা উদাহরণ হিসেবে নিন। বাংলা, আমাদের একটা ভালো পরিকাঠামো দিন, একটা ভালো ইকোসিস্টেম দিন, আমরাই রাজ্যটার উন্নতি করব। খুব ভালো। আমাদের খয়রাতি চাই না, আমাদের যা দরকার তা হলো পরিকাঠামোর উন্নয়ন।
যেমন জানেন তো, আমরা যখন রাস্তা দিয়ে যাই ওনারা যেমন ঠিকই বলেছেন, যেমন 10 মিনিটস ഒരു ഡെസ്റ്റിനേഷൻക്ക് മ്യാപ്പ് കാമിക്കുதுன்னா எங்களுக்கு அது 30 மினிட்ஸ் ஆகுது. তাহলে কেন বলছেন যেমন ফ্রি বাস நீங்க விட்டீங்கனாலும் அந்த டிராஃபிக்ல அந்த பொல்யூஷன்ல தான் நிக்கணும்? তাই কোনো ইলেকট্রিক্যাল মানে নির্বাচনী இஷ்டஹார் বলছে না பொல்யூஷன் நான் রিডিউস பண்றேன். உங்களுக்கு எவ்வளவு ওয়াটার வந்து நாங்க পাইপলাইন போடுறோம்னா জলটা কোথায়? আমি এত ক্লিন ওয়াটার আপনাদের এত এত আমি আপনাদের পরিষ্কার নিরাপদ জলের গ্যারান্টি দিচ্ছি। প্রত্যেক এমনকি গরমকালেও আমরা এর জন্য কিছু সমাধান করব। আমরা ওইরকম কোনো ইশতেহার পড়ছি না। এমনকি যদি কোনো নির্বাচনী ইশতেহার থাকেও আমাদের কাছে রিসার্চ আছে, যেমন প্রত্যেক বছর আমাদের একটা প্রোগ্রেস রিপোর্ট থাকে। চলতি সরকারের জন্য জানেন কোনো প্রোগ্রেস রিপোর্ট কেন নেই? আমরা সবাই জানেন আমরা বিশ্বাসের উপর ভিত্তি করে কাউকে ভোট দিচ্ছি। ওরা এর জন্য কোনো প্রোগ্রেস রিপোর্ট কেন দিচ্ছে না? দেখুন, এই গত বছরে আমরা এটা করেছি এবং এর জন্য কোনো মূল্যায়ন কমিটি নেই। হয়তো প্রায় 2.5 বছর পর আসলে কিছু রাজনীতিবিদ আছেন যারা এটা করেছেন। মানে আমি যদি মাদুরাইয়ের পিটিটিআরের উদাহরণ দিই, উনি বলছেন আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটাই আমি ডেলিভার করেছি। আপনারা সরকারদের কাছ থেকে এরকম একটা প্রোগ্রেস রিপোর্ট চাইবেন এবং প্রোগ্রেস রিপোর্ট এবং একটা মূল্যায়ন কমিটি থাকা উচিত যা দেখবে যে সেই উন্নতি ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছেছে কিনা। আমাদের একটা প্রোগ্রেস রিপোর্ট বানিয়ে দেখতে হবে যে ওটা পৌঁছেছে কিনা। হ্যাঁ, তো আরও একটা জিনিস, যদি আমাদের কাছে ডিএমকে থেকে পিটিআরকে বেছে নেওয়ার, এডিএমকে থেকে অন্য কাউকে বেছে নেওয়ার, বিজেপি থেকে আন্নামালাইকে বেছে নেওয়ার মতো বিকল্প থাকে, তাহলে এটা আরও ভালো হবে। মজার বিষয় হলো বিজেপি নেতা আন্নামালাইও এই একই পিএইচডি গ্রুপ অফ ইনস্টিটিউশনস থেকেই স্নাতক হয়েছেন। অবশ্যই। কিন্তু আমরা হতাশ যে গত বছরের এমপি নির্বাচনে কোয়েম্বাটুর আন্নামালাইকে ব্যর্থ করেছিল। আমরা এর জন্য খুব দুঃখিত। এবং মানুষ তাদের ভোট দিয়েছে, তাই আপনার কোনো মতামত থাকতে পারে না। তাই আমার মতামতও সেটাই যা অন্যরাও বলেছে। ব্যাপারটা হলো বিজয় এবং আরও যারা আসছে তাদের মতো নতুন প্লেয়ারদের তুলনায় তারা ইতিমধ্যে ভোটারদের মধ্যে, আপনি জানেন, ভোটার সম্প্রদায়ের মধ্যে একটা ভিত্তি তৈরি করে ফেলেছে। লোকেরা কি জাতের ভিত্তিতে ভোট দিচ্ছে? আমি বলতে চাইছি সবাই, প্রত্যেক ব্যক্তি সিদ্ধান্ত নেয়। প্রত্যেক রাজনৈতিক দল কি জাতের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে? তরুণরা, আপনারা কিভাবে ভোট দেন? জাতের কথা ভেবে কি ভোট দেন? না। না, আমার মনে হয় ওরা ওইভাবে ভোট দিচ্ছে না, তাই ওটা ইতিমধ্যেই চলে গেছে। আমার মনে হয় এটা একটা খুব পুরনো ধারণা। এখন একমাত্র চিন্তা হলো বর্তমান প্রজন্ম, ওরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি ঢুকে গেছে, আর ওরা কিছু ইউটিউব চ্যানেল ফলো করে, আর ওদের এই ফ্যান ফলোয়িং আছে। তাই এটা হয়তো স্বল্পমেয়াদী হতে পারে, ওরা পেতে পারে, রাজনীতিকরা কিছু লাভ পেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা চিন্তাভাবনার প্রক্রিয়া হতে হবে। কিন্তু এটা যোগাযোগের একটা নতুন উপায়, তাই না? হ্যাঁ, এটা একটা নতুন উপায়। இப்ப ரோட்ல போய் கேம்பெயின் பண்ண வேண்டியதில்லை, সোশ্যাল মিডিয়াல போட்டிருந்தா। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে যেমন অন্যরাও বলেছেন, তাদের ইস্তেহারে কি সেই এই আসল সমস্যাটা আছে যা আমরা এখন সম্মুখীন করছি? সেটা একটা প্রশ্ন। তাই ওটা এমন একটা প্রশ্ন যা, না, আমার মনে হয় আমাদের সবাইকে ওটা নিয়ে ভাবতে হবে এবং তার উপর ভিত্তি করে আমাদের ভোট দিতে হবে। উদাহরণস্বরূপ আমাদের ছিল যেমন আমার এক সহকর্মী বললেন, আমাদের ছিল আন্নামালাই এমপি নির্বাচনে, তো ওনার একটা খুব দারুণ ইস্তেহার ছিল। উনি আরও বলেছিলেন, জানেন, ওই ডিএমকে ফাইলস, আর ওই ফাইলস যাই হোক, কিন্তু আমার মনে হয় মাত্র কয়েক শতাংশ মানুষই তাকে সত্যিই অনুসরণ করেছিল, কিন্তু কিছুজন করেনি। তাই আমার মনে হয় যে এমন কি এটাই সেই ব্যবস্থা যা আমাদের আছে, তাই না? যখন আমরা বলি আপনি প্রচার করেন, আপনি নিজেকে উপস্থাপন করেন, মানুষ আপনাকে যে রায় দেয়, রায়, হ্যাঁ, আমরা শেষ পর্যন্ত তা মেনে নিই। তাই সেটা আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, জাতপাত কি এমন কিছু যা নিয়ে মানুষ ভাবছে না, নাকি ভোট দেওয়ার সময় এটা এখনও প্রচলিত আছে? সুতরাং মূলত ভোটদান নিরপেক্ষ হওয়া উচিত, তা সে জাতপাত, ধর্ম বা ভাষা বা যাই হোক না কেন। এবং আমি চাই শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঠেলে সাজানো হোক যাতে রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নের মতো অন্যতম বিষয় হয়। তাই একেবারে গোড়া থেকে বাধ্যতামূলক। এবং এতে কেস স্টাডিজও থাকা উচিত, কারণ রাজনীতি বহুমুখী এবং জীবনের সব পর্যায়ে বসবাসকারী সমস্ত মানুষের বাস্তব পরিস্থিতি বোঝার অভিজ্ঞতা প্রত্যেক ব্যক্তির থাকবে না। সুতরাং তাকে প্রশিক্ষিত করা উচিত। যেমন আমার ছেলে, যার বয়স প্রায় 15 বছর, সে রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করতে চায়, কিন্তু আমি তাকে পথ দেখাতে পারিনি। আমি আটকে গেছি, আমি কিভাবে গাইড করব।
ওকে গাইড করার জন্য আমাদের কোনো সিস্টেমিক শিক্ষা নেই। কিন্তু আপনি এটাকে একটা বিকল্প হিসেবে ভাবেন। হ্যাঁ, কিন্তু একজন মা হিসেবে আপনি আমি পারি কিন্তু। এটাকে একটা বিকল্প হিসেবে ভাবার ব্যাপারে মন খোলা রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে আমাদের মধ্যে যে আলোচনা হয় এবং ও চায়, মানে ও কামারাজার দ্বারা অনুপ্রাণিত, তাই কোনো নেতা নেই, আমি কেন সেটা করব না? কিন্তু আমি ওকে এমন একটা জায়গায় কিভাবে উৎসাহিত করব যেখানে ম্যান পাওয়ার আর টাকা, মানি পাওয়ার আর এই ধরনের জিনিসগুলো প্রভাব ফেলছে। আমি ওকে কিভাবে উৎসাহিত করব? কারণ গাইড করার জন্য আমাদের কোনো সিস্টেম্যাটিক শিক্ষা নেই। তাই আমি এমন একটা সিস্টেম চাই যেটা ছোট ছোট বাচ্চাদের পথ দেখাবে এবং এই সব কিছু কালাম স্যারের ন্যায়পরায়ণতা থেকে অনুপ্রাণিত হয়ে। তাই যদি ঠিকভাবে গড়ে তোলা যায়, যদি আমরা ছোট বয়সে ন্যায়পরায়ণতা গড়ে তুলি, তাহলে আমাদের কাছে সব ভালো বিকল্প থাকবে, সব বিকল্পই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, খুব উচ্চমার্গীয়, খুব ভেবে চিনতে দেওয়া এক ধরনের মতামত যেটা ফ্যাকাল্টিরা দিয়েছেন। এখন একটু মজার একটা সেকশন। তোমাদের মধ্যে বিজয়ের কোনো ফ্যান আছো যে আমাদের জন্য গান গাইবে? এটা আমার ভালো লাগলো। তোমার প্রিয় কোনটা? আমার বিজয় ফ্যানফিল। হ্যাঁ, তুমি কি বিজয়ের ফ্যান যে আমাদের জন্য গান গাইবে? আমি জিজ্ঞাসা করলাম। না, তুমি চাও আমি গান গাই? তুমি যা গাইতে চাও। না, আমি বিজয়ের একজন ফ্যান, কিন্তু বর্তমানে সত্যি বলতে ওকে আমার ভালো লাগছে না। আমি জানি না কেন। আচ্ছা, কারণ আমার মনে হয় যদি কোনো নতুন দল আসে, সেটা একটা দলের বিরুদ্ধে আরেকটা দল হওয়া উচিত নয়। এটা এমন হওয়া উচিত যে তারা কি স্কিম আনছে সেই লোকেদের জন্য যাদের আমরা ভোট দিচ্ছি। সুতরাং এটা এমন নয় যে টিভিকে বনাম ডিএমকে বা ওইরকম কিছু। এটা এমন কিছু হওয়া উচিত যে আমি কি একজন টিভিকে সদস্য হিসেবে আমি নাগরিকদের জন্য কি নিয়ে আসছি, তারা যে রাজ্যেরই হোক না কেন। এবং এটাই এই বিষয়ে আমার মতামত। আর সত্যি বলতে আমি টিভিকে নিয়ে খুবই হতাশ। আমি জানি না কেন। মানে আমি খুব বেশি স্কিম দেখতে পাচ্ছি না। খুব বেশি। উনি কি করতে চলেছেন? হ্যাঁ, উনি কি করতে চলেছেন? এখানে কোনো ব্যবস্থা নেই। এখানে কোনো মানে আপনারা কেউ জানেন না ওনার টিম কারা? হ্যাঁ তারা কি নিয়ে কথা বলতে চলেছে? এটা কি ঠিক? হ্যাঁ, মানে তিনি যে সবচেয়ে বড় কথাটা বলতেন সেটা হলো ডিএমকে বা এডিএমকে যাই দিক তা নিয়ে নাও। কিন্তু এই ব্যাপারে প্রচলিত সত্যিটা। উনি তো এটা বলেই শুরু করেছিলেন, আমি ওটা করছি না, তাই না? হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে প্রচলিত সত্যিটা আসলে হলো যে ডিএমকে বা এডিএমকে যাই দিক না কেন সেটা অভাবী লোকেদের কাছে পৌঁছাচ্ছে না। মানে যদিও দুর্নীতি প্রচলিত, দুর্নীতি মানে এটা 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 তো স্পষ্ট যে এটা আমাদেরই টাকা আর আমরা পেতে পারি। দুর্নীতি কি এখন আদৌ কোনো সমস্যা? কারণ আমরা সবাই সাধারণত এটা মেনে নিই যে সবাইকেই দুর্নীতিগ্রস্ত বলে মনে হয় এবং রাজনীতিতে কালো টাকা আছে। এটা কি এখন কোনো সমস্যা? অবশ্যই হ্যাঁ। আপনি কি চিন্তা করেন? আপনার কি এখনো মনে হয় এটা একটা সমস্যা? হ্যাঁ হ্যাঁ তাই। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি খুব বেশি আঞ্চলিক উপাঞ্চলিক হয়ে পড়ছি এবং সেই কারণে যথেষ্ট জাতীয়তাবাদী হচ্ছি না, যেমনটা তামিলনাড়ুর বিরুদ্ধে বা কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে? আমি বলবো যে ডিএমকে সরকারে তারা কেন্দ্রীয় সমর্থনের দিকে বেশি ঝোঁকেন না। হ্যাঁ, বিহার বা তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুকে দেওয়া তহবিল বেশ কম হয়েছে, কারণ তারা সাধারণ নির্বাচনে মোদির প্রার্থী পদের জন্য বেশি সমর্থন করেছিল। এবং আমি এটা উল্লেখ করতে চাই যে শুধুমাত্র কালো টাকা এই নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করছে না। মাননীয় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আরও বেশি সরকারি টাকা ঢেলেছেন। প্রতিটি রেশন কার্ড পিছু ৫,০০০ টাকারও বেশি মানুষের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। এটা কি ভুল? হ্যাঁ, এটা অবশ্যই ভুল। তিনি এই ইশতেহারটি প্রকাশ করেছিলেন তার সরকার শুরু করার আগে। তিনি প্রকল্পগুলি চালু করেন এবং তার শাসনের প্রথম বছরে টাকাটা দেন। বাকি ৩ বছর তিনি নিষ্ক্রিয় ছিলেন। এবং যে দিনগুলিতে নির্বাচন আসছে, নির্বাচন এগিয়ে আসছে, তারা আরও বেশি টাকা ঢালছে। বিজয়ের কথায় আসি মিস্টার। বিজয়, তিনি বলেন তিনি দুর্নীতি পুরোপুরি নির্মূল করবেন, কিন্তু গতকাল পণ্ডিচেরিতে একটি অভিযোগ উঠেছিল প্রত্যেক টিভিকের প্রার্থিত্বের নাম পাওয়ার জন্য নির্বাচনী এলাকায় অংশ নেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে এবং যে বেশি টাকা দেয় তারা তাকেই প্রার্থীপদ দেয়।
তাহলে এর মানে কি এই যে ধরুন আপনি যদি বিজয়ের ফ্যান হন, এরকম কিছু শোনার পর আপনি বলবেন না এবার আমি আবার ভাববো? হ্যাঁ হ্যাঁ, ওর প্রবেশ থেকে যেখানে ও ওর মতাদর্শগুলো জানিয়েছিল, ওর প্রত্যেকটা কাজই ভুল হয়েছে। যে খুব বাস্তবসম্মতভাবে চিন্তা করে, একজন যুবক কখনোই বলবে না যে ও ঠিক পথে এগোচ্ছে। ওর মতাদর্শগুলো এমন যে ও কখনোই ওর মতাদর্শে স্থির থাকে না। আপনি কি চিন্তিত যে ধরুন জন নায়কান ওর নিজের ছবিটাই মুক্তি পায়নি তাই ও মুখ খোলেনি, এই ব্যাপারটা নিয়ে কি আপনি চিন্তিত? আচ্ছা, তো মানে ও নিজের জন্যই মুখ খুলছে না, অন্য কারোর জন্য কি বলবে? অথবা উনি যা ঠিক তার পক্ষে কথা বলছেন না, কারণ যে কোনো সিনেমার একটা সেন্সর সার্টিফিকেট পাওয়া উচিত এবং আপনার সিনেমাটা রিলিজ করতে পারা উচিত, তাই না? তাই উনি যখন রাজনীতিতে এলেন, উনি বলেছিলেন যে ডিএমকে এবং বিজেপি উভয়ই ওনার আদর্শগত শত্রু এবং এই ধরনের কথা। তো এখন যখন জানা নায়কান আবার রিলিজ হয়নি, ওনার যেটা করা উচিত সেটা হলো ওনার উঠে দাঁড়ানো উচিত এবং ওনার বিজেপির বিরোধিতা করা উচিত যদি উনি মনে করেন যে বিজেপি এতে জড়িত। কিন্তু উনি কথা বলতে ভয় পান, উনি এইসব কথা কখনো বলেননি। এবং ওনার সম্পর্কে আমি আরও একটা জিনিস যোগ করতে চাই, তা হলো উনি বলেছিলেন যে ইউপি এবং বিহার অনেক বেশি ভাগ পায়। দেখুন, ওগুলো অনুন্নত। আর তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা উন্নয়নশীল রাজ্য। তাই কেন্দ্রীয় সরকারের দৃষ্টিকোণ থেকে আমি তামিলনাড়ু আর কর্ণাটকের চেয়ে ইউপি আর বিহারের জন্য অনেক বেশি টাকা খরচ করব। আর ওদের জনসংখ্যাটা দেখুন, এটা প্রায় 20+20। ওদের 40 কোটি আছে, দুটো রাজ্য মিলিয়ে 120টা নির্বাচনী কেন্দ্র। তো আর আপনার প্রশ্নের উত্তরে বলতে গেলে দেখুন, দুটো দলই টাকা বিলি করে। ওরা ফ্রিতে জিনিস দেয়, কিন্তু লোকেরা যা করে তা হলো ওরা দুজনের থেকেই নেয় এবং তারপর তাদের ভোট দেয় যাকে তারা চায়। তো সেটা সাধারণ। আর দুর্নীতি আসলে তামিলনাড়ুতে কোনো বিষয় না। আমি যা বলতে চাই তা হলো পাটিগণিতের হিসাবে কে জিততে পারে। এআইএডিএমকে গত সংসদীয় নির্বাচনে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই 22% ভোট বেস প্রমাণ করেছে। আন্নামালায় বিজেপির জন্য 11% ভোট বেস প্রমাণ করেছেন। পিএমকের আছে 5, টিটিবিদ্যা নাগারণের আছে 2। এইসব যোগ করলে এটা প্রায় 40 হয়। দুর্ভাগ্যবশত রাজনীতি শুধু পাটিগণিত নয়, এটা রসায়নও বটে। হ্যাঁ, এটা অবশ্যই। কিন্তু আমি যা বলছি তা হলো একটি চতুর্মুখী নির্বাচনে যখন একটি জোট প্রায় 40% ভোট বেস দেখাতে পারে, তখন অবশ্যই এআইএডিএমকে প্রধান এপিএস অন্যান্য দলের চেয়ে এগিয়ে থাকবেন। এবং আরও একটা জিনিস আমি যোগ করতে চাই, যেমন ধরুন টিভিকে বিজয়, এটা এমন যে তিনি সম্ভবত পেরাম্বালুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টিভিকে আনন্দ এবং তারপর আধা ভানু। সুতরাং সবাই চেন্নাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেন্নাই ডিএমকের একটি দুর্গ। তাই যখন তারা ভোট ভাগাভাগি করে, তখন এটা অবশ্যই এডিএমকের জন্য একটা বাড়তি সুবিধা হবে। তাহলে আপনি খুব কাছ থেকে রাজনীতি পর্যবেক্ষণ করছেন এবং এর অঙ্কটাও অনুসরণ করছেন। তরুণ কণ্ঠস্বর, যা আমাদের পাওয়ার প্রয়োজন ছিল। আবারও প্রথমবারের ভোটার এবং উত্তেজিত। হ্যাঁ, আমিও প্রথমবারের ভোটার এবং এটা অনেকটা এইরকম যে কাকে ভোট দেব, কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে, যেখানে পরিবার, আত্মীয় স্বজন সবাই আছে, তাই তাদের মতামত জানার চেষ্টা করি। কিন্তু আমি দেখি যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গা থেকে যা পাই তার বেশিরভাগই খুব একপেশে, খুব পক্ষপাত দুষ্ট, অথবা এমন যে অন্য কোনো দলের বিরুদ্ধে তাদের হয়তো ব্যক্তিগত আক্রোশ আছে, তাই তারা আমাদের ওপর সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, এই রকম বলে। তাই আমার মনে হয় এটা আরও। কিন্তু আপনি কি মনে করেন আপনার হাতে একটি শক্তিশালী হাতিয়ার আছে যা একটি পরিবর্তন আনতে পারে? হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়ার কথায় বলতে গেলে যখন আপনি স্ক্রোল করেন তখন অনেক রিলস ইত্যাদি থাকে, আমি দেখতে পাই এগুলো সবই খুব একপেশে। তাই গিয়ে এই দলীয় নির্বাচনগুলো দেখা বা বক্তারা নিজেরা কি বলছেন অথবা তারা আমাদের কি দিতে চান, আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এমন একটা জিনিস যা আমি। আপনারা সবাই কি মিমস ফলো করেন? হ্যাঁ। এবং এটা কি যোগাযোগের একটা ভালো উপায়? কারণ এটা সর্বোপরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অবশ্যই আপনি লোকান্দা নিয়ে ঠাট্টা করছেন, তাদের উপহাস করছেন, কিন্তু এটা যুক্ত হওয়ার একটা মজার উপায়ও বটে। না হলে কে আর লম্বা বক্তৃতা শুনতে চায়, তাই না? হ্যাঁ, ওটাও সত্যি। তবে হ্যাঁ, ও যেমন বলল, আজকাল আমাদের মতো তরুণীরা আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি যুক্ত এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সমস্ত তথ্য পাই। তাই যদি কোনো একটা দল এই মিমগুলোর মাধ্যমে কিছু গুজব ছড়ায় এবং এর কারণে আমরা প্রভাবিত হতে পারি এবং আমাদের কাকে ভোট দেব সেই নির্দিষ্ট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে।
তাই আমাদের বিকল্প এবং মতামত দিন দিন বদলে যেতে পারে। আমার এটাই মনে হয়। আমার মতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমাদের কাছে এখন আরও অনেক রিসোর্স আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কে কি কাজ করছে, তারা কতটা অবদান রাখছে, কতটা শুধু খ্যাতি এবং কতটা আসল অবদান। আমরা কি তরুণ তরুণী হিসেবে বা অন্য ভোটাররা সত্যি এতে যুক্ত হই? আমরা কি সত্যি যুক্ত হচ্ছি, নাকি এটা এমন কিছু যা কোনো ধরনের? আমার মনে হয় জেনজি হিসেবে এখনই উপযুক্ত সময় যে আমরা যুক্তি দিয়ে তুলনা করি কে সত্যি কাজ করছে, কে সত্যি অবদান রাখছে, এবং শুধু খ্যাতি, গ্ল্যামার আর যা নিয়ে সবাই পাগল তার পিছনে না ছুটি। আমাদের অবশ্য বসে তুলনা করতে হবে যে কি ঘটছে, অন্যান্য রাজ্যগুলো কতটা এগিয়েছে আর তার তুলনায় তামিলনাড়ু কিভাবে এগোচ্ছে। আমাদের জন্য আসলে কোনটা জরুরি সেটা বুঝতে হবে এবং তারপর একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে। আপনার কি মনে হয় নির্বাচনের প্রধান ইস্যু কোনটা? নির্বাচনের কি আদৌ কোনো গুরুত্ব আছে? না ম্যাডাম, আমরা সত্যি এভাবে করতে পারি না। যেই জিতুক ফ্রি জিনিস দেওয়াটা বেড়ে যায়। যেমন গত কয়েক বছর ধরে টিভি, মিক্সি আর বাসও ফ্রি দেওয়া হচ্ছে, আর একই সাথে সবকিছুর দাম বেড়েই চলেছে। তাই আমার পরামর্শ হলো এটাকে কমানো। আর বিনামূল্যের জিনিসপত্রগুলো সেসব অনেক লোকের জন্য সহায়ক, যারা খুব নিম্নবিত্ত শ্রেণী থেকে আসে। এবং এটা 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 স্কুলের বাচ্চাদের বিভিন্ন জায়গায় যেতে এবং সব কিছুর জন্যও সহায়ক। কিন্তু এটা হওয়া উচিত। পুষ্টিকর খাবার। হ্যাঁ, কিন্তু এটা একটা সীমার মধ্যে থাকা উচিত ম্যাডাম, কারণ এটা বেড়েই চলেছে। আর এটাও অন্যান্য পরিকল্পনার জন্য আমাদের কিছু টাকাও তো রাখতে হবে। উন্নয়নের জন্য বিনামূল্যের জিনিসপত্র বাড়িয়ে আমরা সেটার উপর আরও বেশি টাকা খরচ করি। শেষ কিছু বলার আছে? হ্যাঁ, শেষ কথা। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আমরা একই দলগুলোকে শাসন করতে দেখে আসছি। আমাদের তামিলদের নতুন দলগুলোকে একটা সুযোগ দেওয়া উচিত। তবেই আমরা একটি দলকে বিচার করতে পারব। এবং আমাদের ভোটকে প্রভাবিত করার জন্য অন্যদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। কাকে ভোট দেব সে সম্পর্কে আমাদের নিজস্ব সঠিক জ্ঞান থাকা উচিত। ধন্যবাদ। ঠিক আছে, আমি আশা করি যে ওটা কোনো ধরনের সারোগেট বিজ্ঞাপন ছিল না। কিন্তু শেষ করার জন্য আর কেউ কিছু বলতে চান? আমরা আপনাকে দিয়েই শুরু করেছিলাম। আপনি কিছু বলতে চেয়েছিলেন ম্যাডাম। আমরা এটা শেষ করি। আমি ওনার কথায় যোগ করতে চেয়েছিলাম, ওনার পয়েন্টে যোগ করতে চেয়েছিলাম, কারণ যদি এআই যুগ এবং এই সমস্ত শিক্ষার বিষয়গুলি ওকে উদ্বিগ্ন করে, যখন ও আসলে পিএইচডির একজন ছাত্রী, কিন্তু সেই সব ছাত্রছাত্রীদের কথা ভাবুন যারা আসলে সরকারি স্কুলে পড়াশোনা করছে। স্বভাবতই এই যে যেমন পুষ্টিকর খাবারের কথা বলতে গেলে, যেমন আমরা একটা সাম্প্রতিক খবর জানতে পারলাম যেখানে লোকদের দেওয়া হয়নি, ছাত্রছাত্রীদের ভালো খাবার ইত্যাদি দেওয়া হয়নি। এবং এমন ঘটনাও প্রচলিত আছে যে শিক্ষকরা আসলে ছাত্রদের শোষণ করে বা তাদের দিয়ে কাজ করায় চাকরের মতো। আর এই ধরনের ঘটনা ঘটে থাকে। এবং স্বভাবতই কতজন সরকারি শিক্ষক আসলে তাদের সন্তানদের একটি সরকারি স্কুলে পড়ান, ওটা এখনও একটা প্রশ্নচিহ্ন। তাই যদি সরকারি শিক্ষকরা সত্যিই প্রস্তুত থাকেন তাদের সন্তানদের একটি সরকারি স্কুলে পড়াতে, সেদিনই এই শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। ঠিক আছে, ওই মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুধু সরকারি শিক্ষকরাই নন, সম্ভবত রাজনীতিবিদদেরও শুরু করতে হবে নিজেদের কাজগুলো করা। তাই অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এই অন্তর্দৃষ্টিগুলো দেওয়ার জন্য। সুতরাং নিশ্চিতভাবেই প্রথমবারে ভোটার, তরুণ তরুণী এবং অভিজ্ঞদের এক অত্যন্ত প্রাণবন্ত সম্প্রদায়, যাদের কাছে এমন পরামর্শ আছে যা রাজনীতিবিদদের সম্ভবত কান দেওয়া দরকার। রাজনৈতিক দলগুলির কোয়েম্বাটুর থেকে ক্যামেরা পার্সন পল রাজের সাথে ডিকোডারের জন্য উমা সুধীর।